ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর বায়োলজির একটি চ্যাপ্টার খাদ্য উৎপাদনের উন্নতি সাধন। এর আগে আমি হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ অর্থাৎ মানব স্বাস্থ্য ওই চ্যাপ্টারটি কিন্তু দিয়ে দিয়েছি, অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও। আর যারা নতুন ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন এই চ্যাপ্টারটি কিন্তু আগে নিটে থাকতো, তো 2024 সালের পর থেকে এই চ্যাপ্টারটা কিন্তু নিটের থেকে বাদ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই চ্যাপ্টারটা এখন ক্যান্সেল, এখন কিন্তু নিটে নেই। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অর্থাৎ সেমিস্টার 4-এ কিন্তু এই চ্যাপ্টারটি রয়েছে, তাহলে অবশ্যই আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা পড়তে হবে। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি একটা চ্যাপ্টার। তো প্রথমত আমরা জেনে নিই এই চ্যাপ্টারে আমরা কী কী বিষয় পড়বো। ওকে, তো এই চ্যাপ্টারে আমরা প্রথমত পড়বো প্ল্যান্ট ব্রিডিং, তারপর হচ্ছে টিস্যু কালচার, সিঙ্গেল সেল প্রোটিন, ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদ প্রজনন, একক কোষ প্রোটিন সমূহ, আর হচ্ছে কলা পালন। এই তিনটি টপিক কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে আমরা পড়বো, ঠিক আছে। তো দেখো উদ্ভিদ প্রজনন অর্থাৎ প্ল্যান্ট ব্রিডিং, আচ্ছা এই চ্যাপ্টারটা দেখো খাদ্য উৎপাদনের উন্নতি সাধন রয়েছে, তাই তো। তো চ্যাপ্টারের নামটা আমরা আগে বুঝে নিই। দেখো এই চ্যাপ্টারে মেনলি আমরা খাদ্যের ওপরে পড়বো। দেখো আমাদের পপুলেশনের হার যেটা রেট এখন কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে চলেছে, তাই তো। এবার তুমি একটা জিনিস ভাবো, যদি তুমি ফ্যামিলির কথা ভাবো, তোমার ফ্যামিলিতে ধরো 5 জন 6 জন 7 জন যে কয়জনই মেম্বার থাক না কেন, এবার ওই মেম্বারের জন্য তো খাওয়ারও বেশি লাগবে, তাই তো। কোনো একটা ফ্যামিলিতে যদি ফ্যামিলির সংখ্যা যদি ধরো 4 জন হয়, তাহলে সেই অনুযায়ী খাবারটাও কম লাগবে। এবার কোনো কারণে ওই ফ্যামিলিতে যদি ধরো 6 জন 8 জন 10 জন যদি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে খাবারের পরিমাণটাও বেশি লাগবে, তাই তো। এই জন্য দেখবে পপুলেশন বৃদ্ধির জন্য কিন্তু খাদ্যের উৎপাদনের সংখ্যাটাও কিন্তু আমাদের বাড়িয়ে দিতে হবে, তাই তো। এবার দেখো যদি তুমি কৃষি কাজের কথা ভাবো, ঠিক আছে, এই জন্য কৃষিকাজে কী করা হচ্ছে, প্রচুর পরিমাণে প্রোডাকশন পাওয়ার জন্য অর্থাৎ উৎপাদনের জন্য বিভিন্ন পরিমাণে আমরা কিন্তু কেমিক্যাল প্রপার্টিস অর্থাৎ যেটাকে বলে রাসায়নিক সার বা বিভিন্ন কেমিক্যাল জিনিস কিন্তু আমরা ইউজ করছি, যার ফলে আলটিমেট কিন্তু আমাদের শরীরে অনেক কিছু শরীরের কী করছে, অসুবিধার সৃষ্টি হচ্ছে, তাই তো। এবার তুমি যদি সিমিলার হতে তুমি ভাবতে পারো যে সায়েন্টিস্টরা অর্থাৎ আমাদের যে বিজ্ঞানীগণ রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন আর্টিফিশিয়াল জিনিসও তৈরি করছেন, যেমন ধরো সিঙ্গেল সেল প্রোটিন জাতীয় অনেক কিছু খাবার, তাই তো। এই সমস্ত বিষয় কিন্তু তৈরি করছে। এই যে এত হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমাদের খাদ্য উৎপাদনের উন্নতি সাধনও করতে হবে। তো আমাদের সায়েন্স অর্থাৎ এখন অনেক ডেভেলপ, ওই জন্য এখন সায়েন্টিফিক্যালি অনেক কিছুই কিন্তু তৈরি করা হচ্ছে বিভিন্ন সায়েন্সের মাধ্যমে। তো ফার্স্ট আমরা পড়ব প্ল্যান্ট ব্রিডিং অর্থাৎ উদ্ভিদ প্রজনন। দেখো সবুজ বিপ্লব যেমন গম, ধান, ভুট্টা, এগুলো তো তোমরা সবাই জানো, ইত্যাদির উচ্চ ফলনশীল আর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ভ্যারাইটি তৈরির জন্য বহুলাংশে আমাদের কি দরকার, প্ল্যান্ট ব্রিডিং দরকার। অর্থাৎ দেখো এখন গম, ধান, ভুট্টা যদি তুমি ভাবো, ধানের মধ্যে অনেক ভ্যারাইটি কিন্তু চলে এসেছে, সিমিলার হতে গম, ভুট্টা। এখন দেখবে ধানের কিন্তু অনেক টাইপের ভ্যারাইটি পাওয়া যায়, ভুট্টারও সেম, গমেরও সেম, তাই তো। আর দেখবে এক্ষেত্রে ফলনশীল বীজগুলো যেটা হয় সেটার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ওষুধপত্র বা আর্টিফিশিয়ালি কিন্তু এত স্ট্রং করা হয় যে এরা অনেক বেশি কিন্তু ফলন দেয় সহজে। এদের হচ্ছে যেমন হয় না যে ধরো ভুট্টা গাছ বা ধান গাছের সময় যেমন কী হতো যে শেখর বা মরিচে যেমন একটা হয় না, অনেক সময় কি হয় গম গাছের মধ্যে যে শিকড়গুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বা বিভিন্ন ভাইরাস আক্রান্ত হয়ে যায়। তো ওই সমস্ত কিন্তু ব্যাপার এক্ষেত্রে হবে না প্ল্যান্ট ব্রিডিংয়ের ক্ষেত্রে, তাই তো। তাহলে এক্ষেত্রে কিন্তু বুঝলে যে প্ল্যান্ট ব্রিডিং কিসের জন্য করা হচ্ছে, অর্থাৎ ভালো ভ্যারাইটির ধান, গম, ভুট্টা পাওয়ার জন্য, যেটা হচ্ছে কি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয় আর উচ্চ ফলনশীলও হয়, অর্থাৎ আমাদের বেশি পরিমাণে ফল কিন্তু দেবে। এবার উদ্ভিদ প্রজনন কি, দেখো অধিকতর চাষ উপযোগী, অধিক ফলনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কাঙ্ক্ষিত উদ্ভিদ সৃষ্টি করার জন্য প্রজাতির বৈশিষ্ট্যের প্রয়োজন ভিত্তিক পরিবর্তন সাধনই হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে উদ্ভিদ প্রজনন। এই প্ল্যান্ট ব্রিডিং এর আমাদের লাইফে গুরুত্বপূর্ণ কি, দেখো এক্ষেত্রে আমরা যেটা প্রথমেই আমি বললাম অধিক ফলনশীল আর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ যে সৃষ্টি করার প্রসেস, সেটা কিন্তু আমরা প্ল্যান্ট ব্রিডিংয়ের মধ্যে ফেলছি, তাই তো, জাস্ট ওটাই লেখা আছে। এবার দেখো প্রজননের মাধ্যমে একটি শস্যের নতুন জিনগত ভ্যারাইটি সৃষ্টির মুখ্য ধাপগুলি কি কি। তো প্রথম মনে রাখবে, প্রথম হচ্ছে কি কালেকশন অফ ভেরিয়েবিলিটি অর্থাৎ পরিবর্তনশীলতা সংগ্রহ, তারপর সেকেন্ড হবে জনিত্রী উদ্ভিদের মূল্যায়ন নির্বাচন, এবং থার্ড হবে নির্বাচিত জনিত্রী উদ্ভিদসমূহের মধ্যে ক্রস হাইব্রিডাইজেশন, ফোর্থে হবে উৎকৃষ্ট রিকম্বিনেন্ট এর নির্বাচন এবং এদের যাচাইকরণ, আর ফিফথে হবে নতুন চাষযোগ্য ভ্যারাইটির পরীক্ষণ, চাষের জন্য সরবরাহকরণ এবং বাণিজ্যকরণ। তো ফার্স্ট যেটা কালেকশন অফ ভ্যারিয়েবিলিটি,
যে কোনো প্রজনন কর্মসূচির উৎস হলো জিনগত পরিবর্তনশীলতা, অর্থাৎ তার ক্ষেত্রে যে জিনগত স্ট্রাকচারটা সেটা কিন্তু আমাদের প্রথমত চেঞ্জ করতে হবে, সেটাই হচ্ছে জিনগত পরিবর্তনশীলতা। বহু শস্য উদ্ভিদে যে জিনগত পরিবর্তনশীলতা আগের থেকেই রয়েছে তা এই শস্যের সাথে কিন্তু সম্পর্কযুক্ত যে জংলি ভ্যারাইটিগুলি থেকে পাওয়া যায়। তো বিভিন্ন ধরনের সব জংলি ভ্যারাইটি চাষ করা হয় এবং এমন উদ্ভিদ প্রজাতির সাথে কিন্তু সম্পর্কযুক্ত প্রজাতির সংগ্রহ এবং সংরক্ষণই হলো পপুলেশনের উপলব্ধ প্রাকৃতিক জিনগুলির কার্যকরী ব্যবহারের প্রাথমিক শর্ত। তাহলে ফার্স্ট স্টেপে আমাদের কি করতে হবে, যে প্রথমত পরিবর্তনশীলতা সংগ্রহ, অর্থাৎ জিনগত যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু চেঞ্জ করতে হবে, বা বিভিন্ন ধরো দুটো ভ্যারাইটি, যেমন তোমরা ইসের ক্ষেত্রে এর পরের যে চ্যাপ্টারগুলো রয়েছে বায়োটেকনোলজি, ওই চ্যাপ্টারে কিন্তু পড়বে, দেখবে বেগুন যেটা রয়েছে বিটি বেগুন, বিটি কটন, এগুলা কিন্তু প্রসেস কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে। সেক্ষেত্রে কী হচ্ছে বলো তো, জিনের যে আকৃতি অর্থাৎ দুটো জিনিসকে কিন্তু মিক্সার করে একটা নতুন ভ্যারাইটি তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। তো এটাকে বলে নিউ ক্রিয়েশন। তো ফার্স্ট যেটা হচ্ছে এক্ষেত্রেও সেম, আমাদের এই শস্যের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনশীল অবশ্যই করতে হবে। একটি প্রদত্ত শস্য উদ্ভিদে উপস্থিত সব জিনের সব বৈচিত্র্যময় অ্যালিল সমন্বিত সম্পূর্ণ সংগ্রহটিকে জার্মপ্লাজম সংগ্রহ বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে যেটা আমরা সংগ্রহ করব, অর্থাৎ বীজ হোক, জিন হোক বা অ্যালিল হোক, সেটাকে আমরা কিন্তু জার্মপ্লাজম সংগ্রহ বলছি। এরপরে জনিত্রী উদ্ভিদের মূল্যায়ন এবং নির্বাচন, তার মানে এক্ষেত্রে এভলিউশন অ্যান্ড সিলেকশন অফ প্যারেন্টস, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাদের জনিত্রী উদ্ভিদ যেটা হচ্ছে মাতৃ উদ্ভিদ, সেটা কিন্তু সেকেন্ড স্টেপে কিন্তু আমাদের নির্বাচন করতে হবে। কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যাবলীর সংমিশ্রণ রয়েছে এমন উদ্ভিদের শনাক্তকরণের জন্য আমাদের কি করতে হবে, জার্মপ্লাজমের প্রথমত স্টাডি করতে হবে, অর্থাৎ মূল্যায়ন করতে হবে, জার্মপ্লাজমটাকে চিহ্নিত করে নিতে হবে। তারপরে নির্বাচিত উদ্ভিদগুলোর সংখ্যা কি করতে হবে, একের পর এক বৃদ্ধি করাতে হবে। আর এদের মধ্যে এবার যখনই বৃদ্ধি করা হয়ে গেল তখন কি করে দেবে, এদের মধ্যে তুমি সংকরায়ন ঘটিয়ে দেবে, ঠিক আছে। এবার সংকরায়ন তোমরা মেন্ডেলের চ্যাপ্টারে কিন্তু পড়েছো, মটর গাছের পরীক্ষা, তাই তো। মেন্ডেল কিসের জন্য মটর গাছ নিয়েছিলেন, এগুলো বিভিন্ন কোশ্চেন অনেক ইম্পর্টেন্টও ছিল, তোমরা জেনেটিক্স চ্যাপ্টারে কিন্তু পড়েছো। তো ওই চ্যাপ্টারের টোটাল কনসেপ্টই কিন্তু তোমাদের কিন্তু পরের চ্যাপ্টারগুলোতেও লাগবে। তো অবশ্যই কিন্তু ওই চ্যাপ্টারগুলো মাঝে মধ্যে যদি ভুলে যাও তাহলে রিভিশন করার দরকার রয়েছে, ঠিক আছে। হাইব্রিডাইজেশন, সংকরায়ন, এই ব্যাপারগুলো। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, জাস্ট উদ্ভিদের মধ্যে এখন সংকরায়ন ঘটাতে হবে, যেখানে বিশুদ্ধ বংশধারা সৃষ্টি করা প্রয়োজন এবং সম্ভব সেখানেই তা করা হয়। তাহলে যেক্ষেত্রে আমাদের বিশুদ্ধ বংশধারার সৃষ্টি হবে সেক্ষেত্রেই কিন্তু আমরা সেই জনিত্রী উদ্ভিদটাই কিন্তু নির্বাচন করব, তাই তো। এবার নির্বাচিত জনিত্রী উদ্ভিদ সমূহের মধ্যে কি করতে হবে, ক্রস হাইব্রিডাইজেশন ঘটাতে হবে। এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপের মধ্যে গেল। দেখো প্রায়শই দুটি ভিন্ন উদ্ভিদ, আচ্ছা দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে একটা জনিত্রী উদ্ভিদ, যে জনিত্রী উদ্ভিদ থেকে যেটা আসছে সেটা, আর কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলির সংমিশ্রণ ঘটানো হয়। যেমন ধরো একটা জনিত্রী উদ্ভিদের উচ্চ গুণমান সম্পন্ন প্রোটিন উৎপাদন ক্ষমতার জন্য দায়ী প্রলক্ষণের সাথে অপর জনিত্রী উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী প্রলক্ষণের সংমিশ্রণ ঘটানো হয়। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু, অর্থাৎ এক্ষেত্রে আমরা দুটো ভ্যারাইটি নিয়েছি, যেটার ক্ষেত্রে যার মধ্যে একটা কিন্তু অধিক পরিমাণে প্রোটিন উৎপাদন করতে পারবে, তাহলে একটার ক্ষেত্রে কি করতে পারছে, প্রচুর পরিমাণে প্রোটিন তৈরি করতে পারছে, আর আরেকটার ক্ষেত্রে যার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি। দেখো আমরা অনেক সময় অনেক প্রোডাক্ট বা অনেক কিছু ইউজ করি যার ক্ষেত্রে ধরো প্রোটিন অনেক বেশি দিতে পারছে, কিন্তু সেই উদ্ভিদটার ক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কম, তাহলে ওটা কিন্তু আমাদের মানে লাইফে অতটা কার্যকরী হবে না, মানে অতটা সুইটেবল হবে না। কেন, কারণ প্রোটিন ঠিকই দিতে পারছে কিন্তু সহজে আবার রোগাক্রান্তও হয়ে যাচ্ছে, তাহলে কি আমাদের উপকার দিবে না। তাহলে অনেক সায়েন্টিস্টরা ভাবনা চিন্তা করলো, ঠিক আছে, করার পরে ভাবলো যে আচ্ছা যদি আমরা দুটোকে মিক্স আপ করে দিই তাহলে কী দাঁড়ায়, তাহলে সিমিলার হইতে কী করলো, যার মধ্যে প্রোটিন উৎপাদনের ক্ষমতা রয়েছে যে উদ্ভিদের মধ্যে ওটা, আর যার ক্ষেত্রে আরেকটা জনিত্রী যার ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সে দুটোকে কম্বাইন করে কিন্তু দিল। এবার প্রলক্ষণের সংমিশ্রণ ঘটিয়ে দিলেন। এবার ঘটিয়ে দেওয়ার পর দুটো জনিত্রী জীবের মধ্যে একটা ক্রস হাইব্রিডাইজেশন ঘটানো হলো। এবার এই ক্রস হাইব্রিডাইজেশন ঘটানোর মাধ্যমে কিন্তু সংকর উদ্ভিদ সৃষ্টি করা সম্ভবপর হবে, অবশ্যই হবে। এর ফলে কিন্তু একটা উদ্ভিদে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যাবলী জিনগত সংমিশ্রণ ঘটছে। তো এটি খুব সময় সাপেক্ষ এবং একঘেয়ে প্রক্রিয়া, তাই তো, তাই এটা একটু অনেকটা টাইমই লাগে, কারণ এই ক্ষেত্রে কি পুংজনিত্র হিসেবে বেছে নেওয়া কাঙ্ক্ষিত উদ্ভিদটি থেকে পরাগরেণু প্রথমত সংগ্রহ করতে হবে, তারপর আবার স্ত্রীজনী হিসেবে যে উদ্ভিদটা আমরা নির্বাচন করেছি তার ফুলের গর্ভমণ্ডল স্থাপন করতে হবে, এবার দুটাকে মিলে আবার মিক্সচার করতে হবে, তাই জন্য সেই জন্য এটা কিন্তু খুবই একটা
মানে বড় প্রসেস বলতে পারো বা একঘেয়েমি প্রসেস। তাহলে বোঝা গেল থার্ড স্টেপটা খুবই সোজা, জাস্ট দুটো আমরা জনিত্রী জীব নিলাম, যার মধ্যে একটার হচ্ছে প্রোটিন উৎপাদন ক্ষমতা বেশি আর একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, বাস দুটোকে মিক্সচার করে দাও, দেখবে একটা নতুন জিনিস তৈরি হয়ে যাবে, তাই তো। তাহলে থার্ড স্টেপে কিন্তু এটা হলো। এরপরে ফোর্থ স্টেপ, আচ্ছা তারপর আরেকটু রয়েছে দেখো, সংকর উদ্ভিদগুলিতে যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যাবলী সংমিশ্রণ ঘটবেই এমনটা কিন্তু নয়। সাধারণত কয়েকশো থেকে কয়েক হাজার ক্রসের ফলে উৎপন্ন সংকর উদ্ভিদগুলির মধ্যে কেবলমাত্র একটি সংকর উদ্ভিদের মধ্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের সংমিশ্রণ কিন্তু দেখা যায়। তাহলে দেখছো তো যে এত সহজে যেটা রেজাল্টেন্ট পাবো আমরা, তার কোনো কথা নেই। কয়েকশো হাজার মানে কয়েকশো থেকে কয়েক হাজার কিন্তু আমাদের প্রথমত ক্রস ঘটাতে হবে, যেটাকে বলে হাইব্রিডাইজেশন বা সংকর, তারপরে কিন্তু আমরা এটা পেতে পারি, তাই তো। আচ্ছা দেখো, এরপরে উৎকৃষ্ট রিকম্বিনেন্ট এর নির্বাচন এবং এদের যাচাইকরণ। এরপরে আমাদের কি করতে হবে, অপত্য যে হাইব্রিডটা রয়েছে, অপত্য হাইব্রিড উদ্ভিদগুলির মধ্যে যেসব উদ্ভিদে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের সংমিশ্রণ রয়েছে তাদের কিন্তু নির্বাচন এই ধাপটিতে করা হবে। এবার প্রজননের উদ্দেশ্যে সফল করতে নির্বাচন প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত কি নির্বাচন মানে কি, সিলেকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি সিলেকশন যদি উল্টাপাল্টা করো, অর্থাৎ তুমি নির্বাচনটা যদি ভুল করো, তাহলে কিন্তু তোমার প্রসেসটাই ভুল হয়ে যাবে। এই জন্য এই প্রসেসটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রসেস, আর এর জন্য অপত্য উদ্ভিদগুলির যত্ন সহকারে বিজ্ঞানভিত্তিক মূল্যায়ন অবশ্যই প্রয়োজন। আচ্ছা, এই ধাপে উভয় জনিত্রী উদ্ভিদ থেকে উৎকৃষ্টতার অপত্য উদ্ভিদ লাভ করা যায় যতক্ষণ না উদ্ভিদগুলি সমরূপতায় অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় চলে আসে, তাই তো। এরপরে যখনই হোমোজাইগাস অবস্থায় পৌঁছে যায় যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, বহু জিন ধরে এদের মধ্যে কিন্তু স্বপরাগযোগ ঘটাতেই হবে, যাতে অপত্য জীবে কিন্তু বৈশিষ্ট্যগুলি পৃথকীকরণ না ঘটে যায়। তাহলে বুঝলে তো। এরপরে যে স্টেপটা রয়েছে, নতুন চাষযোগ্য ভ্যারাইটির পরীক্ষণ, চাষের জন্য সরবরাহকরণ এবং বাণিজ্যকরণ। দেখো, নতুনভাবে নির্বাচিত যে বংশধারাগুলো রয়েছে তাদের উৎপাদন ক্ষমতা, গুণমান, তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদির মতো যে অন্যান্য কৃষি বিষয়ক প্রলক্ষণগুলি রয়েছে তাদের কিন্তু ভিত্তিতে আমাদের ধীরে ধীরে মূল্যায়ন করতে হবে, যাতে সব কিছুই ঠিকঠাক থাকে। এবার এই উদ্ভিদগুলিকেও গবেষণার জন্য নির্বাচিত কৃষিক্ষেত্রে চাষ করে এবং উপযুক্ত সার প্রয়োগ করতে হবে, যা যা দরকার আর কি, জলসেচ, সার প্রয়োগ করতে হবে, তারপর অন্যান্য শস্য ব্যবস্থাপনার পদ্ধতিসমূহ প্রয়োগের সাথে সাথে এদের উৎপাদন ক্ষমতা নথিভুক্ত করার মাধ্যমে কিন্তু এদের মূল্যায়ন করা হয়। তাহলে বোঝা গেল। এবার দেখো, ভারতবর্ষ কিন্তু প্রধানত একটাই কৃষি প্রধান দেশ, তাই তো। এবার ভারতবর্ষে জিডিপি এর প্রায় 33% কিন্তু কৃষি নির্ভর, আর এটি মোট জনসংখ্যার প্রায় 62% লোকের রোজগার সৃষ্টি করতে পারে। তো ভারতবর্ষের স্বাধীনতার পর, অর্থাৎ যেটা 1947 সালের পর হয়েছিল, তো স্বাধীনতার পর থেকেই কিন্তু দেশকে যেসব সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়েছিল তার মধ্যে মুখ্য সমস্যাটি ছিল কি, ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদন করা। অর্থাৎ জনসংখ্যা যে পরিমাণে ছিল, খাদ্য উৎপাদন কিন্তু সে পরিমাণে হচ্ছিল না। তাহলে কি হবে, অনেকে না খেয়ে মারা যাবে, যেটা বলে দুর্ভিক্ষ কিন্তু নেমে এসেছিল আমাদের পশ্চিমবঙ্গে, তাই না। এই জন্যই কিন্তু এত সমস্যার সৃষ্টি হয়েছিল। অর্থাৎ যতটা মানুষ রয়েছে সেই অনুসারে কিন্তু খাদ্য উৎপাদনের সমস্যাটা দিয়েছিল, কারণ তৈরি হচ্ছিল না তো ঠিক করে, তাই না। এরপরে উদ্ভিদ প্রজনন পদ্ধতির মাধ্যমে কিন্তু 1960-এর দশকের মাঝামাঝি সময়ে গম, তারপর ধানের বহু উচ্চ ফলনশীল ভ্যারাইটির সৃষ্টি করা হয়েছিল। এবার এর ফলে আমাদের দেশে খাদ্য উৎপাদন চমকপ্রদভাবে বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখলে তো 1960 সালের পর যখন আমাদের এই সায়েন্টিস্টরা, অর্থাৎ সায়েন্সে তো বলবো এক কথায়, তো গম আর ধানের বহু উচ্চ ফলনশীল কিন্তু ভ্যারাইটির সৃষ্টি করেছিলেন। তারপরে কিন্তু এই যে দুর্ভিক্ষের সমস্যাটা অনেকটাই কিন্তু দূর হয়ে গিয়েছিল। এরপরে গম এবং ধান, দেখো 1960 থেকে 2000 সালের মধ্যে, এই সময়কালের মধ্যে কিন্তু গম উৎপাদন কত হয়েছিল বলো তো, 11 মিলিয়ন টন থেকে বৃদ্ধি পেয়ে, অর্থাৎ হঠাৎ করে বেড়ে গিয়ে 75 মিলিয়ন টন হয়েছিল। বাপরে, ভাবছো কতটা 11 থেকে 75 বেড়ে গিয়েছিল। তাহলে এখানে কতটা সায়েন্স ডেভেলপ করেছিল, তাই না। অন্যদিকে ধানের উৎপাদন 35 মিলিয়ন টন থেকে বৃদ্ধি পেয়ে 89.5 মিলিয়ন টন হয়েছিল। বা কতটা বৃদ্ধি পেয়েছে দেখছো। দেখো, গম এবং ধানের আংশিক খর্ব ভ্যারাইটি সৃষ্টির ফলেই কিন্তু এই উৎপাদন বৃদ্ধি সম্ভবপর হয়েছে। কিসের জন্য, এই যে যখনই আমরা সেমি ড্রপ ভ্যারাইটি অর্থাৎ গম আর ধানের আংশিক খর্ব ভ্যারাইটির সৃষ্টি করেছি, তখনই কিন্তু এই উৎপাদনটা বৃদ্ধি হয়েছিল। অর্থাৎ 11 থেকে একদম 75 চলে গেল, অর্থাৎ গমের ক্ষেত্রে বলবো,
আর যেটা বলি হচ্ছে ধানের ক্ষেত্রে সেটা হচ্ছে 35 থেকে কত 89.5 মিলিয়ন টন কিন্তু ছাড়িয়ে গেল, অনেকটা ইনক্রিজ হয়ে গেছে। তাহলে এর ফলে আমাদের দুর্ভিক্ষ বলো কিছুই থাকছে না, তাই তো, অনেকটাই কিন্তু উপকার হয়েছে। এবার নোবেলজয়ী বিজ্ঞানী নরম্যান ই বরলং মেক্সিকো স্থিত গম এবং ভুট্টার উন্নতি সাধনের জন্য গঠিত আন্তর্জাতিক কেন্দ্রে, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইট অ্যান্ড মেইজ ইমপ্রুভমেন্ট, গমের আংশিক খর্ব ভ্যারাইটির কিন্তু সৃষ্টি করেছিলেন। এই সায়েন্টিস্টটার নামই খুবই গুরুত্বপূর্ণ। দেখছো এটা হচ্ছে কি নোবেল জয়ী ছিলেন ইনি, তাই তো, তাহলে অনেক ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু দেখো সায়েন্টিস্টটার নাম। এরপরে দেখো 1963 সালে সোনালিকা আর হচ্ছে কল্যাণ সোনার মতো বহু উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন গমের ভ্যারাইটি ভারতবর্ষের কিন্তু সব গম উৎপাদনকারী অঞ্চলসমূহে চাষ করা শুরু হয়েছিল। কত সালে? 1963 সালে। এবার ধানের আংশিক খর্ব ভ্যারাইটি যেমন কী কী রয়েছে দেখো, IR8 রয়েছে, অনেক ইম্পর্টেন্ট এই ভ্যারাইটিগুলি ভালো করে দেখবে। IR8 যে, তারপর হচ্ছে কি IRRI, এটা কি আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান কিন্তু, যেটা হচ্ছে ফিলিপিন্স এ অবস্থিত। টাইচং নেটিভ 1 তাইওয়ান থেকে প্রাপ্ত, এই থেকে কিন্তু সৃষ্টি করা হয়েছে, মনে থাকবে। এরপরে ধানের এই যে ভ্যারাইটিগুলি রয়েছে তাদের চাষ 1966 সালে শুরু হয়েছিল। আর পরবর্তীকালে ভারতবর্ষের জয়া, রত্না এর মতো অপেক্ষাকৃত উচ্চ ফলনশীল আংশিক খর্ব ভ্যারাইটির সৃষ্টি করা হয়েছে। এরপরে যদি বলো আখ, যেটা তোমরা সবাই জানো, আখ তো খেয়েছোই, তাই তো, লম্বা ইসের মতো পাতলা পাতলা হয়। সবাই বাঁশ গাছ দেখেছো তো, কিন্তু বাঁশের মতো না, এটা একটু চিকুন চিকুন হয়, ওরকমই খর্ব থেকে, আর পাতাগুলো কিন্তু খুব চিকন চিকন সুন্দরই হয় দেখতে। আগের থেকে গুড় হয়, চিনি হয়, তাই তো, এগুলো জানো তোমরা। এবার এই আখ যেটা রয়েছে সেটার বিজ্ঞানসম্মত নাম কি? স্যাকারাম বারবেরি। ওকে, মূলত কোথায় পাওয়া যায় বলো তো? উত্তর ভারতে জন্মায়, কিন্তু এর উৎপাদন ক্ষমতা এবং শর্করার মাত্রা খুবই কিন্তু কম হয়। আর দক্ষিণ ভারতে জন্মানো যে ক্রান্তীয় আখ রয়েছে, যেটার প্রজাতি হচ্ছে স্যাকারাম অফিসিনিরাম, তাই তো, এইটার কিন্তু তুলনামূলকভাবে অধিকতর স্থূল কাণ্ড বিশিষ্ট এবং অধিক শর্করাযুক্ত হয়, কিন্তু তা উত্তর ভারতে ভালোভাবে জন্মায় না। আচ্ছা, আমরা তো জানি যে ফসল ফলানোর জন্য আলাদা আলাদা এনভায়রনমেন্ট লাগে, তাই তো, তাহলে উত্তর ভারতে হয়তো এরকম দক্ষিণ ভারতের মতো এনভায়রনমেন্ট থাকে না, সেই জন্যই তো এই যে সুস্বাদু বা বলতে পারো অধিক শর্করাযুক্ত কিন্তু আখ জন্মায় না। কোথায়? উত্তর ভারতে। দক্ষিণ ভারতে সেই তুলনায় এনভায়রনমেন্টটা সুইটেবল, এই জন্য এখানে কিন্তু জন্মায়। উচ্চ ফলনশীল স্থূল কাণ্ড, অধিক শর্করা সমন্বিত এবং উত্তর ভারতের আখ উৎপাদনকারী অঞ্চলসমূহে জন্মানোর ক্ষমতা ইত্যাদির মতো কাঙ্ক্ষিত গুণাবলী কিন্তু আখের ভ্যারাইটিতে সংমিশ্রণ ঘটানোর জন্য আখের এই দুটি ভ্যারাইটির মধ্যে সার্থকভাবে প্রজনন ঘটানো হয়েছে। এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য কি? দেখো, দুটো জিনিসের কিন্তু মিশ্রণ অর্থাৎ মিক্সচার করে কিন্তু আমরা একটা নিউ প্রোডাক্ট তৈরি করে দেবো, এটাই তো। তাহলে উত্তর ভারতে যে আখটা রয়েছে, দক্ষিণ ভারতে যে আখটা রয়েছে, দুটোর যদি আমরা কম্বাইন করে দিই তাহলে কী হবে? একটা সুইটেবল বা একটা ভালো জিনিস তৈরি হয়ে যাবে। জাস্ট এটাই কিন্তু এখানে বলেছে। এরপরে মিলেট, তোমরা জানো ভারতবর্ষের সফলভাবে শঙ্কর প্রজাতি ভুট্টা, জোয়ার, বাজরা, এটা তোমরা সবাই জানো যে ভুট্টা, জোয়ার, বাজরা এই তিনটার একসাথে সৃষ্টি বা একসাথে কি বলা হয়? মিলেট বলা হয়, তাই তো। প্রজননের মাধ্যমে শঙ্কর জীব সৃষ্টির ফলে জলের ঘাটতি প্রতিরোধে সক্ষম উচ্চ ফলনশীল বহু ভ্যারাইটির কিন্তু সৃষ্টি করা যায়। এরপর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ক্ষমতা সৃষ্টির জন্য উদ্ভিদ প্রজনন। এবার প্ল্যান্ট ব্রিডিং ফর ডিজিজ রেসিস্টেন্স। দেখো, উদ্ভিদের ছত্রাক ঘটিত কিছু রোগ রয়েছে, যেমন মরিচা রোগ, যেটা প্রথমে আমি বলেছিলাম, রাস্ট, গমের বাদামি মরিচা রোগ, ব্রাউন রাস্ট অফ হুইট, আখের লোহিত পচন রোগ, তারপর আলুর ধসা, বলে না আলুর ধসা লেগেছে, আলুর বিলম্বিত ধসা রোগ, এগুলো সবই কিন্তু ছত্রাক ঘটিত রোগের মধ্যে পড়ে বিভিন্ন উদ্ভিদের। আবার উদ্ভিদের ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলিও রয়েছে, যেমন ছত্রাক ঘটিত রোগ রয়েছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগও কিন্তু রয়েছে। ক্রুসিফেরি গোত্রভুক্ত উদ্ভিদের কালো পচন রোগ, ব্ল্যাক রুট অফ ক্রুসিফেরাস, এবং উদ্ভিদের ভ্যারাইটি ঘটিত ভাইরাস ঘটিত কিছু রোগ হচ্ছে যেমন তামাকের মোজাইক রোগ, তাই তো, শালগমের মোজাইক রোগ, এগুলো কিন্তু হচ্ছে তোমাদের কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে দুটো টাইপ, একটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যেমন মানুষের ক্ষেত্রে রোগ হয়, সিমিলার হইতে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে রোগ হয়, তাই তো, আমরা জানলাম। এরপরে দেখো, রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টির জন্য প্রজননের পদ্ধতিসমূহ। এবার আমরা তো জানলাম যে উদ্ভিদের এই অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত রোগ হয়, তাই না, কিন্তু এটা তো নিবারণ অবশ্যই দরকার। যেমন দেখো, আমাদের রোগ হলে আমরা কি করি? চিকিৎসা করে ঠিক হয়ে যাই, তাই তো, ওষুধ খাই, জ্বর হলে ওষুধ খেলাম, ঠিক হয়ে গেল, রেস্ট করলাম,
ঠিক হয়ে গেলাম। তাহলে সিমিলার হয়তো উদ্ভিদেরও তো দরকার চিকিৎসা, তাই না? নাহলে তো উদ্ভিদ হবে না। অর্থাৎ ধানের যদি রোগ হয়, ধরো ধানের রোগ হলো, তাহলে ধান ক্ষেত তো মরে গেল, তাহলে তুমি কি এখন ভাত খেতে পারবে না, স্বাভাবিক। তাহলে সিমিলার হয়তো ধান ক্ষেতের কিন্তু প্রতিরোধ দরকার, রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টির প্রয়োজন। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টিতে প্রজননের প্রচলিত পদ্ধতি হচ্ছে সংকরায়ন আর হচ্ছে নির্বাচন। অর্থাৎ এক্ষেত্রে আমাদের হাইব্রিডাইজেশন করতে হবে, আর সিলেকশনটা কিন্তু খুব ভালো করে করতে হবে। দেখো, এক্ষেত্রেও প্রজননের যে ধাপগুলি রয়েছে, আবশ্যিকভাবে উচ্চ ফলন ক্ষমতার মতো অন্যান্য যে কৃষি সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি রয়েছিল সেটা লাভের জন্য কিন্তু ঘটানো প্রয়োজন। আচ্ছা, প্রজননের ধাপগুলোর মতোই কিন্তু হয় এক্ষেত্রেও। তো পর্যায়ক্রমিক বিভিন্ন ধাপগুলির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উৎসের জন্য প্লাজমের কিন্তু প্রথমত বাছাই করতে হবে এবং নির্বাচিত জনিত্র উদ্ভিদসমূহের কিন্তু সংকরায়ন ঘটাতে হবে। তো এক্ষেত্রে দেখো, শস্য যেমন রয়েছে এক্ষেত্রে এই চারটা অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। দেখো, গমের ক্ষেত্রে ভ্যারাইটি যেমন হিমগিরি রয়েছে, ঠিক আছে? তো হিমগিরির ক্ষেত্রে যে রোগ প্রতিরোধ সক্ষম, পাতার হচ্ছে স্টাইপের মরিচা রোগ অর্থাৎ হিলকন্ড রোগ। ব্রাসিকা সরিষার ক্ষেত্রে কী হয় বলো তো, করণ রাই হয়, যেমন শ্বেত মরিচা রোগ হয়। ফুলকপির ক্ষেত্রে ব্ল্যাক রট আর হচ্ছে কি ব্ল্যাক রড হয়। বরবটির ক্ষেত্রে হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত ব্লাইট চলে আসে। লঙ্কার ক্ষেত্রে চিলি মোজাইক ভাইরাস আসে, টোবাকো মোজাইক ভাইরাস আসে, আর হচ্ছে লিফ কল আসে। তো এই ক্ষেত্রে শস্য ভ্যারাইটি আর যে প্রতিরোধে সক্ষম সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এরপরে প্রজননের জন্য অন্যান্য যেসব পদ্ধতিগুলি ব্যবহার করা হয় সেগুলো যেমন ধরো সোমাক্লোনাল ভেরিয়েন্টগুলোর মধ্যে নির্বাচন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক পদার্থ বা তেজস্ক্রিয় বিকিরণ। আমরা জানি যে তেজস্ক্রিয়তার যে বিকিরণগুলো হয় আলফা, বিটা, গামা। আচ্ছা, এই সমস্ত রেগুলো যখন কিন্তু আমাদের বডিতে আসে বা বডির সংস্পর্শে আসে বা শরীরে প্রবেশ করে, তখনই কিন্তু আমাদের কি হয়ে যায় বলো তো, ক্যান্সার হয়। কিসের জন্য? এই যে রেগুলো রয়েছে না, এই রেগুলো আমাদের বডিতে আমাদের যে সেলগুলো রয়েছে, একটা নর্মাল সেল যতটা বৃদ্ধি পাবে, এই রেগুলো যখন আমাদের বডিতে প্রবেশ করে তখন সেই কিন্তু ডিভিসেবল বা বিভাজনের সংখ্যাটা কিন্তু বেড়ে যায়, তাই তো? এর আগের চ্যাপ্টারে আমি ক্যান্সারের সম্পর্কে কিন্তু পড়িয়েছিলাম, তো অবশ্যই তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখে নিও, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু অনেক উপকার হবে। তাহলে এক্ষেত্রে তেজস্ক্রিয় বিকিরণ যেটা রয়েছে সেবার ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা এক্ষেত্রে কৃত্রিমভাবে মিউটেশন ঘটাতে পারি। জানো, মিউটেশন অবশ্যই ঘটবে, এক্ষেত্রে জিনের স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায়। তার মধ্যে আবার কি হয়, হঠাৎ করে কি হয়, জিনের পরিবর্তন, যেটাকে আমরা মিউটেশন বলি, তাই তো? এরপর কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদগুলিকে কিন্তু নির্বাচন করা হচ্ছে, প্রজননের উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? যেহেতু মিউটেশনের চেঞ্জ হচ্ছে, তাহলে অবশ্যই এটাকে আমরা কি বলবো? মিউটেশন ব্রিডিং বা পরিব্যক্তি প্রজনন। মুগ ডাল উৎপন্নকারী উদ্ভিদে ইয়েলো মোজাইক ভাইরাস থাকে। তারপর হচ্ছে পাউডারি মিলডিও প্রতিরোধে সক্ষম জিনগুলিও মিউটেশনের মাধ্যমে কিন্তু উদ্দীপিত করা হয়েছিল। এরপরে ঢ্যাঁড়স, তোমার ঢ্যাঁড়স সবাই দেখেছো, যেটাকে আমরা ভিন্ডি বলি বা ইংলিশে লেডিস ফিঙ্গারও বলা হয়, তাই তো? তো ঢ্যাঁড়স খেতে মোটামুটি লাগে আমার, যাই হোক, তো তোমার কেমন লাগে অবশ্যই বলবে। তো ঢ্যাঁড়সে উপস্থিত ইয়েলো মোজাইক ভাইরাস প্রতিরোধী জিন একটি জঙ্গলি প্রজাতি থেকে প্রবেশ করানো হয়, আর এর ফলে অ্যাসুকুলেন্টাস এর একটি নতুন ভ্যারাইটি কিন্তু সৃষ্টি করা হয়েছে, যাকে পরভানি ক্রান্তিও বলা হয়। এরপরে পতঙ্গ পেস্টের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা সৃষ্টির জন্য উদ্ভিদ প্রজনন। এরপরে আমরা জানলাম এর আগে কি, ভাইরাস আর ব্যাকটেরিয়া। এরপর তোমরা তো জানোই যে পতঙ্গের মধ্যে পেস্ট ধরে যায়, তাই তো? পেস্ট চলে আসে, অর্থাৎ বিভিন্ন পোকামাকড় বা পতঙ্গ যেটাকে বলে। তো এটার বিরুদ্ধে আমরা কি করে তৈরি করব সেটা। শস্য, উদ্ভিদ আর উৎপন্ন শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতির অপর একটা মুখ্য কারণ কি? পতঙ্গের এবং পতঙ্গ পেস্টের আক্রমণ, তাই তো? এবার কোনো একটা ক্ষেতে যদি কি হলো, প্রচণ্ড পরিমাণে পতঙ্গরা চলে আসলো, তাহলে কিন্তু সেই গাছের কি কোনো পাতা ঠাতা বড় হবে বা সে কি ফলন দিতে পারবে? দিবে না, কারণ গাছটা আলটিমেট কী হবে, পোকা যদি ধরে। তোমরা সবাই দেখেছো, তুমি কি করলে বলো তো? অনেকেই দেখবে বাড়িতে ফুল গাছ লাগায়, তাই তো? অনেক সময় লোফার ধরে যায়, তারপর অনেক সময় বিভিন্ন পতঙ্গ এসে কি হয়, ফুলগুলা হোক পাতাগুলা হোক খেয়ে ফেলে। তো তোমার কি ভালো লাগে? লাগে না, তাহলে অনেক খারাপই লাগে। সিমিলার হইতে যখন একটা কৃষক চাষ করে জমিতে, তখন ও যখন দেখে না ওর জমিতে এরকম কিছু হচ্ছে, তাহলে ওর কিন্তু অনেক খারাপ লাগে, কারণ ওর পরিশ্রমটাই কিন্তু ব্যর্থ হয়ে যায়, তাই না? তাহলে এই ক্ষেত্রে যে পেস্ট নাশক কিছু তো আমাদের ইউজ করতে হবে, তাই না? যাতে এই পেস্টগুলো আমাদের ওই উদ্ভিদের কোনো ক্ষতি না করে। তো সেই জন্য বিভিন্ন পেস্ট নাশক দেখবে, রাসায়নিক সার বা বিভিন্ন স্প্রে কিন্তু করা হয়, অর্থাৎ উদ্ভিদটাকে কিন্তু বাঁচানোর জন্য। এছাড়াও তোমরা আগাছা দমন জানো, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 2,4D তোমরা পড়েছো, কিন্তু এগুলো মনে করে দেখবে, এগুলো কিন্তু ছিল তোমাদের, তোমরা ক্লাস 10এও পড়েছিলে। ওকে,
2,40 আরও অনেক অনেক এভাবে রাসায়নিক সার কিন্তু ইউজ করা হয়, যেটাকে বলে আগাছা দমনও বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে কী বলো তো, ধরো উদ্ভিদ যেমন চা বাগান হোক বা কোনো একটা ধান ক্ষেত হোক, তার মধ্যে দেখবেই বিভিন্ন টাইপের মানে জঙ্গলি গাছ জন্মায়, তো ওগুলোকে মারার জন্য কিন্তু আমরা এই সমস্ত আগাছা দমন কিন্তু ইউজ করি, তাই না? তো সেম পতঙ্গ পেস্টের আক্রমণ, আচ্ছা পোষক শস্য উদ্ভিদের অঙ্গসংস্থানিক তারপর জৈব রাসায়নিক বা শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যাবলীর কারণেই এদের পতঙ্গ প্রতিরোধী সমস্যার সৃষ্টি হতে পারে। দেখো বহু উদ্ভিদে কিন্তু উপস্থিত রোমশ পাতাগুলি পতঙ্গ পেস্ট প্রতিরোধের সাথে কিন্তু জড়িত। যেমন ধরো জাসিড পতঙ্গ, এক ধরনের পতঙ্গ যার নাম জাসিড, এর বিরুদ্ধে তুলা গাছের প্রতিরোধ ক্ষমতা, দানা শস্যের পাতায় জন্মানো গোবরে পোকা তো জানোই, ঠিক আছে, গোবরের থেকে কিন্তু আসে। এই পোকাটাও কিন্তু খুবই বাজি হয়, মানে পতঙ্গগুলো মানে উদ্ভিদগুলোর কিন্তু অনেক ক্ষতি করে দেয়, ঠিক আছে। পোকার বিরুদ্ধে গম গাছের প্রতিরোধ ক্ষমতা, তারপর গম গাছের নিরেট কাণ্ড স্টিমস ফ্লাই এর অপছন্দের খাদ্য এবং মসৃণ পাতাযুক্ত মকরন্দবিহীন তুলোর ভ্যারাইটির কিন্তু তুলো আক্রমণকারী পতঙ্গের লার্ভাদের আকৃষ্ট করতে পারবে না, এবং ভুট্টা উদ্ভিদে অ্যাসপার্টিভ অ্যাসিডের উচ্চমাত্রা, নাইট্রোজেন, শর্করার নিম্ন তাপমাত্রা ভুট্টার কাণ্ড ছিদ্রকারী পতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে। এরপরে দেখো বিভিন্ন পতঙ্গরা কীভাবে আকৃষ্ট হয়। দেখবে অনেক ফুল খুবই সেন্ট, কি সুন্দর সেন্ট হয়, অনেক অনেক ফুল, গোলাপ, রজনীগন্ধা, তারপর আরও বিভিন্ন জুঁই ফুল, তাই তো। বা তুমি যদি আমের কথাও ভাবো, দেখবে আমের সময় ওটা একটা ঠিক যে তোমার পতঙ্গ পড়ে গিয়ে, ওটা তো অন্য বিষয় গেল, কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়, এটা ফুল তারপর হচ্ছে উদ্ভিদের কিন্তু অনেক ক্ষতি করে দেয়। তাহলে এক্ষেত্রে সায়েন্টিস্টরা ভাবলো যদি আমরা এর এই সোর্সটাকে অফ করে দিই, অর্থাৎ মকরন্দহীন যদি আমরা কিছু তৈরি করি বা এরকম কিছু তৈরি করবে না যেটা পতঙ্গদের অ্যাট্রাকটিভ করবে, আকর্ষণ করবে, তাহলে এক্ষেত্রে দেখো টোটালটাই কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়ে গেল। অর্থাৎ পেস্ট নাশক বা পতঙ্গ নাশের জন্য টোটাল কিন্তু এক্ষেত্রে আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করে দেওয়া হয়ে গেল। এইভাবেই কিন্তু তুলো বলো, তারপর আরও যা গম, এরা সবাই কিন্তু আলটিমেট বেঁচে যাচ্ছে এবং আমাদের কোনো ক্ষতিও কিন্তু হচ্ছে না, অর্থাৎ ইকোনমিক্যাল কোনো লস কিন্তু আমাদের হচ্ছে না এই ক্ষেত্রে। দেখো শস্য যেমন হচ্ছে ব্রাসিকা, রাই শস্য, সিম, তারপর হচ্ছে ওকরা যেটাকে বলে ঢেঁড়স, ভ্যারাইটি যেমন পুষা, গুড়, পতঙ্গ পেস্ট, এফিড। সিমের ক্ষেত্রে হচ্ছে জাসিড বললাম, এফিড ফল ছিদ্রকারী, ফলটাকে কী করে দেয়, ফুটো করে দেয়। ওকরা বা ঢেঁড়সের ক্ষেত্রে হচ্ছে বিটপ, ফল ছিদ্রকারী, এক্ষেত্রেও ফলটাকে কিন্তু ছিদ্র করে দিচ্ছে। এরপরে খাদ্য গুণমানের উন্নতি সাধনের জন্য উদ্ভিদ প্রজনন। এরপরে আমরা কি করব, খাদ্যটাকে কি করব, আলটিমেট তার গুণমান কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেব। সমগ্র বিশ্বে 840 মিলিয়নেরও অধিক সংখ্যক মানুষ তাদের প্রত্যাহিক খাদ্য আর পরিপোষকের চাহিদা মেটাতে কিন্তু পর্যাপ্ত খাদ্যবস্তু পাচ্ছে না। অবশ্যই জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু 3 বিলিয়ন মানুষ স্বল্পমাত্রিক পরিপোষক, প্রোটিন, তারপর হচ্ছে ভিটামিনের অভাবে কিন্তু হিডেন হাঙ্গার এই সমস্যায় ভোগে। কারণ কি, তাদের পর্যাপ্ত পরিমাণে ফল, সবজি, ডাল জাতীয় শস্য, মাছ এবং মাংস এগুলো কিন্তু ক্রয় অর্থাৎ কেনার কিন্তু সামর্থ্য নেই। অর্থাৎ তারা প্রচণ্ড পরিমাণে বা অনেক গরিব বলতে পারো, তারা দুবেলা সেদ্ধ ভাতও খেতে পারে না, মানে ভাতই জোটে না ওদের কপালে। তাহলে তাদের পক্ষে এই এত দামি দামি মাছ, মাংস, এই সমস্ত দুধ, ডিম, প্রোটিন জাতীয় খাদ্য তারা কোথা থেকে পাবে, তাই না? তো খাদ্য অত্যাবশ্যকীয় স্বল্পমাত্রিক পরিপোষক, বিশেষত আয়রন, ভিটামিন এ, আয়োডিন, জিঙ্ক এর অভাব কিন্তু দেহের রোগ সৃষ্টিজনিত ঝুঁকি বৃদ্ধি করে দেবে এবং জীবনকাল হ্রাস করবে আর মানসিক ক্ষমতাও কিন্তু কমিয়ে দেবে। তাহলে দেখলে তো প্রতিদিন কিন্তু আমাদের ভিটামিন এ, আয়রন, মানে এই সমস্ত কিন্তু মৌলগুলো আমাদের বডিতে খুবই প্রয়োজনীয়, যেটাকে আমরা স্বল্পমাত্রিক পরিপোষক বলছি। যেমন আয়রন, ভিটামিন এ, তারপর আয়োডিন, জিঙ্ক, এই সমস্ত মৌলর যদি অভাব ঘটে আমাদের শরীরে, তাহলে কিন্তু আমাদের প্রচণ্ড ভয়ানক কিন্তু রোগও হতে পারে। আলটিমেট আমাদের জীবনকালটা এক্ষেত্রে কী হচ্ছে, কমে যাচ্ছে আর আমরা মৃত্যুর দিকে কিন্তু ধাবিত হচ্ছি, তাই তো। এরপরে বায়োফর্টিফিকেশন সম্পর্কে আমরা জানব। দেখো জনস্বাস্থ্যের উন্নতি সাধনের সর্বাপেক্ষা একটা কার্যকরী পদ্ধতির মধ্যে হলো উচ্চমাত্রিক ভিটামিন খনিজ বা উচ্চমাত্রিক প্রোটিন তুলনামূলকভাবে অধিক স্বাস্থ্যসম্মত ফ্যাট সমৃদ্ধ শস্যের প্রজননকে আমরা বলবো বায়োফর্টিফিকেশন, ঠিক আছে। নিম্নলিখিত ক্ষেত্রে উন্নতি সাধনের লক্ষ্যে উন্নত পুষ্টিগত গুণমান লাভের জন্য প্রজনন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। যেমন প্রোটিনের পরিমাণ এবং এর গুণগত মান তৈরি করার জন্য বা বাড়ানোর জন্য, তৈলজাতীয় পদার্থের পরিমাণ এবং এর গুণগত মান, তারপর ভিটামিনের পরিমাণ এবং স্বল্পমাত্রিক পরিপোষক এবং খনিজের পরিমাণ, এই সমস্ত কিন্তু আমাদের বাড়াতে হবে, তাই তো।
আমাদের এই চ্যানেলে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত কিন্তু 4th সেমিস্টার নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে। এরপরে তোমাদের যেমন এখানে থিওরি, কোশ্চেন অ্যানালাইসিস করা হচ্ছে, এরপরে আরও অনেক টাইপের ভিডিও আসবে, যাতে তোমাদের চ্যাপ্টারে কোনো রকমের কনফিউশন ক্রিয়েট হবে না, অর্থাৎ বা যদি কনফিউশন ক্রিয়েট হয়েও থাকে টোটালটা কিন্তু ক্লিয়ার করা হবে। তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের কিন্তু সাপোর্ট আমাদের চাই, বুঝলে তো? আমরা যেমন তোমাদের পাশে আছি, অবশ্যই আমরাও চাইবো তোমরাও যাতে আমাদের পাশে এসে দাঁড়াও। ওকে, 2000 সালে এমন সংকর ভুট্টা উদ্ভিদ তৈরি করা হয়েছিল যাতে লাইসিন ও ট্রিপ্টোফন নামক অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ পূর্বের সংকর ভুট্টা উদ্ভিদগুলোর তুলনায় কিন্তু ডাবল ছিল। এবার অধিক পরিমাণে প্রোটিনযুক্ত গমের ভ্যারাইটির অ্যাটলাস 66কে চাষযোগ্য গমের উন্নতি সাধনের জন্য দাতা উদ্ভিদকে ব্যবহার করা হয়েছিল। এরপরে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট ভিটামিন আর খনিজ সমৃদ্ধ বহু শাকসবজি উৎপাদন করা হয়েছে এবং জমিতে এগুলোর চাষও কিন্তু করা হচ্ছে, যেমন ভিটামিন এ সমৃদ্ধ গাজর, পালং শাক, কুমড়ো, ভিটামিন সি সমৃদ্ধ করলা, বথুয়া শাক, যেটা তোমরা কেউ বথুয়া শাক খেয়েছো, দেখবে যে ফুলকপি বা বাঁধাকপি যখন চাষ করা হয়, অর্থাৎ শীতকালের দিকে, তখন দেখবে যখন ফুলকপি বা বাঁধাকপি লাগানো হয় তার পাশে কিন্তু দেখবে ছোট ছোট লম্বা লম্বা কিছু শাকের মতো হয়, তাই তো? ওটাকে কিন্তু আমরা বথুয়া শাক বলি। তারপর সরিষা শাক, টমেটো, তারপর আয়রন, ক্যালসিয়াম সমৃদ্ধ পালং শাক, বথুয়া এবং প্রোটিন সমৃদ্ধ কিন্তু বিন ব্রড, তারপর ল্যাব, ফ্রেঞ্চ, বাগানের মটর, এগুলো সবই আমাদের কিন্তু ভিটামিন সমৃদ্ধ আর হচ্ছে খনিজ সম্পদ জাতীয়। এরপরে আমরা সিঙ্গল সেল প্রোটিন SCP, অনেক ইম্পর্টেন্ট একক কোষ প্রোটিন সমূহ সম্পর্কে জানবো। দেখো, খাদ্য হিসেবে দানা শস্যের পরিবর্তে আমরা যদি মাংসের ব্যবহার শুরু হওয়ার ফলেও দানা শস্যের চাহিদা অধিকতর কিন্তু বেড়েই চলেছে। কারণ কি, যে প্রাণী খামারে যদি আমরা 1 কেজি মাংস উৎপন্ন করতে চাই, তাহলে 3 থেকে 10 কেজি দানা শস্যের কিন্তু আমাদের প্রয়োজন হয়, তাই তো? এবার 25%-এরও কিন্তু বেশি মানুষ ক্ষুধা আর অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে। তো মানুষ আর প্রাণীর পুষ্টির জন্য প্রোটিনের বিকল্প উৎসগুলোর মধ্যে একটি হচ্ছে একক কোষ প্রোটিন বা সিঙ্গল সেল প্রোটিন আমরা বলতে পারি। দেখো, প্রচুর পরিমাণে স্পাইরুলিনা, এক ধরনের শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, যেটা উৎপন্ন করতে এদেরকে আলুর প্রক্রিয়াকরণ প্ল্যান্ট থেকে কি করা হয়, নির্গত বজ্র জল, যেটা শ্বেতসার সমন্বিত হবে, খড় হবে, তারপর গুড়, প্রাণীজ সার এবং এমনকি নর্দমাতেও সহজেই চাষ করা যেতে পারে। এরা প্রোটিন, খনিজ পদার্থ, তারপর ফ্যাট, কার্বোহাইড্রেট এবং ভিটামিন সমৃদ্ধ খাদ্য হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়, যেটা SCP অর্থাৎ সিঙ্গল সেল প্রোটিন। মিথাইলোট্রপাস এর মতো কিছু ব্যাকটেরিয়া প্রজাতির বৃদ্ধি এবং বায়োমাস উৎপাদনের হার অধিক হওয়ায় এরা 25 টন প্রোটিন উৎপন্ন করবে, এমনটা কিন্তু আশা করা হচ্ছে। এরপর আমরা লাস্ট টপিক এই চ্যাপ্টারের কলা পালন অর্থাৎ টিস্যু কালচার সম্পর্কে জেনে নিই। দেখো, 1950-এর দশকে বিজ্ঞানীরা এটি জানতে পেরেছিলেন যে এক্সপ্ল্যান্ট বা উদ্ভিদ অংশ থেকে সম্পূর্ণ উদ্ভিদ কিন্তু সৃষ্টি করা যায়, তাই তো? অর্থাৎ উদ্ভিদের একটা অংশ থেকে আমরা টোটাল একটা উদ্ভিদ তৈরি করতে পারবো। অর্থাৎ একটা উদ্ভিদের যে কোনো অংশ কেটে নেওয়া হয় এবং তার নির্জীব পরিবেশে বিশেষ পরিপোষক ধাত্র সমন্বিত যদি আমরা টেস্ট টিউবে এর বৃদ্ধি ঘটাতে পারি, যে কোনো উদ্ভিদ কোষ বা এক্সপ্ল্যান্টের থেকে একটি সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টি করার এই যে ক্ষমতা, সেটাকে আমরা বলি টোটিপোটেন্সি। অনেক ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা কিন্তু আসতেও পারে টোটিপোটেন্সি কি। ওকে, তো ভালো করে দেখবে। একটি কার্বন উৎস, যেমন ধরো সুক্রোজ, অজৈব লবণ, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড এবং অক্সিন, সাইটোকাইনিন ইত্যাদির মতো বৃদ্ধি উদ্দীপক সমূহ কিন্তু থাকতে হবে। তোমরা কিন্তু পড়েছো, দেখো, অক্সিন, সাইটোকাইনিন, এই সমস্ত বিষয় বা এই সমস্ত মৌলগুলো কিন্তু খুবই দরকারি মৌল বলবো না, হরমোন। এই হরমোনগুলো কিন্তু উদ্ভিদ হরমোন নামে পরিচিত। আর একটা উদ্ভিদের বৃদ্ধি, তার ভালো ফলন হওয়ার জন্য কিন্তু এই হরমোনগুলো খুবই গুরুত্বপূর্ণ। কলা পালনের মাধ্যমে কিন্তু হাজার হাজার উদ্ভিদ উৎপাদনের এই যে পদ্ধতি, সেটাকে আমরা মাইক্রোপ্রোপাগেশন বলছি। মাইক্রোপ্রোপাগেশন বা যেটাকে বলা হয় বাংলায় অনুবিস্তারণের মাধ্যমে উৎপন্ন এই উদ্ভিদগুলোর প্রতিটি কিন্তু মূল যে উদ্ভিদ থেকে তাদের সৃষ্টি হয়েছে সেই উদ্ভিদের সাথে জিনগতভাবে সদৃশ হবে, অর্থাৎ এরা হলো সোমা ক্লোন। এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমরা টমেটো, কলা, আপেল ইত্যাদির মতো কিন্তু বহু গুরুত্বপূর্ণ খাদ্য উৎপাদনকারী উদ্ভিদের বাণিজ্যিকভাবে চাষও করতে পারি। কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত ভিন্ন ভ্যারাইটির উদ্ভিদের প্রতিটি থেকে প্রোটোপ্লাস্ট পৃথক করে সংকর প্রোটোপ্লাস্ট তারপর লাভের জন্য সেগুলোর মিলন ঘটানো কিন্তু যেতে পারে।
এই সংকর প্রোটোপ্লাস্টের আবার বৃদ্ধি ঘটিয়ে নতুন উদ্ভিদ লাভ করা যায়। আর এই হাইব্রিডগুলিকেও কি বলা হয়? সোমাটিক হাইব্রিড। সোমাটিক হাইব্রিড তৈরির এই প্রক্রিয়াটিকে আমরা বলবো সোমাটিক হাইব্রিডাইজেশন। খাদ্য উৎপাদনে অণুজীব টোটাল চ্যাপ্টারটা কিন্তু আমাদের অ্যানালাইসিস করা কমপ্লিট হলো। তো চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।